একটা প্রতীক পড়ে যাওয়াটাকে আপনি সংকট মনে করছেন কিনা, সমস্যা মনে করছেন কিনা, ভোটের প্রভাব পড়ার না পড়ার বিষয়টা আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় প্রিন্স ভাই, আমার সহ-আলোচক। উনি অনেকগুলা কথা বলছেন প্রিন্স ভাই, আমি এগুলার সাথে অলমোস্ট একমতই বলবো। আগে প্রিন্স ভাইয়ের কথার আলোকে কিছু বলি। আপনি 15 লক্ষ ভোটার ধরেন আছে যারা এই ইলেকশনের সাথে সম্পৃক্ত থাকবে, সিট কিন্তু আমার 300 সিট ইন্টু 5,000, তাতে হয় মোটামুটি 15 লাখ। 5,000 ভোট কিন্তু তামাশা না, 5,000 ভোট কিন্তু তামাশা না। 5,000 ভোটের পার্থক্য অনেক, 1 নম্বর। 2 নম্বর, ব্যালট পাওয়া গেছে বাইরে, একটা কথা আসছে। কাতারে পাওয়া যায়, কাতারে যখন পাওয়া যায় তার চেয়ে আমাদের আইনের আরো জঘন্য এইখানে। কাজে এখানে আমি এর আগে অভিযোগ পাইছি, ওই যে ডাকসু নির্বাচনে নাকি নীলক্ষেতে ইয়ে পাওয়া গেছে, ব্যালট পাওয়া গেছে। আমাদের ব্যালট পাওয়া হয়তো আরো সহজ হইতে পারে, আমি বলছি না পাওয়া যাবে। কাতারে যখন পাওয়া গেছে, বাংলাদেশে মনে করেন বাহরাইন পাওয়া গেলে আমার এখানে পাওয়াটা অস্বাভাবিক। কিন্তু আপনার মাইন্ড ইট, বিষয়টা হচ্ছে এই, আপনি ধরেন আসন ভিত্তিকই তো আছে সব, এবং এখানে কিন্তু একটা ব্যালটে সমস্ত মার্কাগুলো থাকতে হবে, কারণ আপনি তো যাচাই বাছাইয়ের পর পাঠান নাই। সুতরাং টোটাল মার্ক হয়তো 12, 14, 15টাই হবে। এক একটা সিটে তো আর 12, 14 জনের বেশি নাই, মার্ক হয়তো 15টাই ধরে নিলাম, তর্কের খাতিরে 10, 12টা মার্কা হবে। এখন এই 10, 12টা মার্কা নিয়ে তার ভিতরে মার্ক করে সবাই সিল মার্ক যেভাবে ভোট দিবে, নিচে লেখা আছে কোন আসনের তার ভোটার নাম্বার টাম্বার সব আছে, ঠিক আছে। কিন্তু আমি ভেরিফাই করব কেমনে? আমি ভেরিফাই করব কিভাবে? এটা তো পোস্টাল আসবে। আপনি যদি 5,000-এর কাছে যদি এক জায়গায় 7,000 ভোটার হয়, আমি তো গড় বলছি প্রতি সিটে 5,000, তাহলে মানুষে বলবে হ্যাঁ এক এলাকায় হয়তো নির্বাচনে 5,000 থাকতে পারে ওইখানকার ভোটার। 5,000-এর কাছে যদি 7,000-এর ভোটার কারচুপি, কিন্তু বিরাট তফাৎ। যদি আপনি এটা কারচুপিও ধরেন, বিরাট পার্থক্য, কারণ এটা তুমি ভেরিফাই করার সুযোগ নাই। তার আমি সে ফিঙ্গারপ্রিন্ট মিলাইলো কিনা, কি আগরুম বাগরুম, সে তো তার ভোটার নাম্বার টাম্বার লিখে দিয়ে পাঠাই দিবে। এটা একটা প্রশ্ন থেকে যায়। 2 নম্বর আসেন, একই ব্যক্তি দুইবার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আমি একই ব্যক্তি দুইবার দেওয়ার সুযোগ নাই, ওটা বলি নাই। আপনি এই জায়গায় কাউন্ট করলেন 5,000, এখানে 7,000 কাউন্ট করে দিলেন, ওখানে 9,000 কাউন্ট করে দিলেন, আমি মিলাবো কিভাবে? আমার যে 16 লক্ষ এই কর্মকর্তা কর্মচারী, সেটা ভেরিফাই করব কিভাবে? আপনি এইভাবে কেউ ভেরিফাই করতে পারবে না, সেইটা বলছি আমি। ভোট দুইবার দেওয়ার দরকার নাই, আর যদি দিতে চাই এটা দিলে আপনি ঠেকাইতেও পারবেন না, আমরা এগুলো ইতিহাস জানি, এই সমস্ত কেউ লাভ নাই। এখন আর একটা ব্যাপার যদি আপনি আসেন, যে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, যেটা প্রিন্স ভাই বলছে তার সাথে মিটারে অ্যাড করলাম। 2 নম্বর হচ্ছে, আপনি 100% ভোট কাস্ট হয়েছে এটা দেখাইতে পারবেন না, কারণ আমি যদি ট্রেডিশনালি আসি, আমার ভোটার কত পার্সেন্ট যায়। আপনি এই ভোট ওখানে যদি দেখেন 16, এইখানে 16 লাখ, আর বিদেশে 6 লাখ 22 লাখ ভোট সব কাস্ট হয়েছে, এটা গ্রহণযোগ্য না। কারণ ওইখানে আমার ইলেকশনের দিন ছুটি নাই, ওখানে মেশিনের মতো মানুষ কাজ করে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। এগুলা চিন্তা করতে হবে। 3 নম্বর আসেন, আপনি এখন একটা বিষয় আনছেন যে ওই যে মার্কাটা, বিএনপি তার আপত্তি করছে, মার্কা তারপর মাঝখানে পড়ছে, ব্যালট ভাঁজ করলে নাকি ভাজে পড়ে, এটা বলছেন। এই যে ভাঁজ করলে ভাজে পড়ে, পাঠায় তো দেওয়া হয়েছে অলরেডি, আপনি এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, 1 নম্বর। 2 নম্বর হলো, এটা বলা হয়েছে আদ্যক্ষর দিয়ে, নামের আদ্যক্ষর দিয়ে নাকি সাজানো হয়েছে। এইটা ইন জেনারেল এভাবেই সাজায়, এই নামের আদ্যক্ষর দিয়ে। আমরা যেমন বারের মেম্বার কোর্টের, সেখানে আদ্যক্ষর দিয়ে মিলায়। আমার মেম্বারশিপ নম্বর 95, কিন্তু আমি 95 লেভেলের লোক না, আমার চেয়ে আরো সিনিয়র বহু আছে, তারা পড়ছে অনেক পিছনে, অ্যালফাবেটিক্যালি। তো অ্যালফাবেটিক্যালি যখন সাজাইছে, এছাড়া বিকল্প উপায় কি? এটা আমার একটা প্রশ্ন। এছাড়া বিকল্প উপায় কি? আপনি যদি বলেন যে বড় দল হিসাবে টপে থাকবেন, বড় দল হিসাবে, কিংবা আপনি ক্ষমতায় ছিলেন, সামনে ক্ষমতায় যাবেন, এই সম্ভাবনার উপরে কি দেওয়া হবে আগে? এটা তো আপনি ইউ ক্যানট ডিসাইড ইট। আমি মনে করেন যে আজকে প্রিন্স ভাই পার্টি খুব দুর্বল, কিন্তু আপনি নির্বাচনের মাঠে যখন থাকবেন, একই শ্রদ্ধা থাকতে হবে যে না, সেও তো পাশ করতে পারে, তারাও তো গভর্নমেন্ট ফর্ম করতে পারে। সুতরাং এটা আমার কাছে মনে হয় খুব জোরালো যুক্তি নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু আপনার টাইম টু টাইম আলাপ করতেছিলেন এবং ব্যালট, পোস্টাল ব্যালট হবে সেটা নিয়ে আলাপ করতেছিলেন, এই বিষয়গুলোর সুরাহাটা আরো আগে হওয়া উচিত ছিল, যে এটা কিভাবে করা যায়। দরকার আপনি বড় দল বা সব দলে নিয়ে একটা ভোটাভুটি নিতেন, যে ভাই আসেন আমরা কিভাবে সাজাবো, আদ্যক্ষর দিয়ে সাজাবো না কোন পার্টির আমরা বড় ছোট মনে করে ওইভাবে সাজাবো, এটা আলোচনা করা যেত। এখন এই আলোচনাটা আমার কাছে খুব গ্রহণযোগ্য আছে বলে মনে হয় না, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি এই ব্যালটের মধ্যে 12-14টা মার্কা থাকবে, এর বেশি থাকার কথা না। তো 12-14টা মার্কা যদি থাকে,
সেখানে ধানের শীষের মার্কায় ভাস পড়লেই কি, মার্কা খোঁজার লোক ইয়েছে প্রাথমিকভাবে যদি আমি এই মুহূর্তে ধরি, সারা বিশ্বে তথা বাংলাদেশে প্রাথমিকভাবে ধরলে এই মুহূর্তে ধানের শীষ আর দাঁড়িপাল্লাই খুঁজবে। কথার কথা বলছি, এটার জন্য আমি প্রিন্স ভাইয়ের ছোট না ক্লিয়ার ছোট বলছি না, পয়েন্ট ক্লিয়ার। সুতরাং কেউ কিছু না বুঝুক, আমার নিচে লেখা আছে আমি লিখবো আসন এত, আমার ভোটার নাম্বার এত, ইত্যাদি ইত্যাদি, হতে পারি লেখাপড়া আমি ভোট দিব। এটা ধানের শীষ আমার কাছে মনে হয় না যে মাঝখানে থাকলেই কি আর টপে থাকলেই কি, বরং টপে দিতে গেলে একটা বিতর্ক এখন আসবে, অথবা ডাউনে দিতে গেলে জামাতেরটাও যদি টপে বা ডাউনে যায় বিতর্ক। আদ্যাক্ষর দিয়ে সাধারণত ট্রেডিশনালি সবকিছুই করে, আমরা সব জায়গায় দেখি, অফিস আদালত এভরিওয়্যার। এখন এই ইস্যুটা তোলা আর সবচেয়ে বড় দলের কাছ থেকে তোলাটা আমার কাছে মনে হয় যে খুব হালকা বিষয় মনে হয়। কারণ ধানের শীষ এমন একটা মার্কা, এটা খুঁজবেই, ধানের শীষ আর দাঁড়িপাল্লা খুঁজবেই এই মুহূর্তে, ওই এনসিপিটাও তো খুঁজবে না, বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর না। ধন্যবাদ আপনাকে। আমি এবার রহিম হোসেন প্রিন্সের কাছে যেতে চাই। রহিম হোসেন প্রিন্স, আমরা দেখেছি 5 আগস্টের পরেই কেবল আন্দোলন আন্দোলন, এই যে নির্বাচনের সামনে, তারপরও আমরা দেখছি আন্দোলন চলছে, ছাত্রদের গতকালও আন্দোলন হয়েছে, আজকেও আন্দোলন হয়েছে, মানুষের ভোগান্তি। কিন্তু একটি অধ্যাদেশ দেবার কথা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে তারা আবারও মাঠে নেমেছে, মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। সরকারের এই ক্ষেত্রে কি ভূমিকা, আসলে ভূমিকাটা এরকম কেন মনে হচ্ছে যে তাদেরকে এই অধ্যাদেশ জারি করতে কেন বিলম্ব হচ্ছে? কোনটা, ওই যে বিশ্ববিদ্যালয়, 7 কলেজ আসলে খুবই বিশেষ করে দেখেন, আমি প্রথমে একটু আসি, যে সময়টা আমরা কথা বলছি, নির্বাচন তো কার্যক্রম চলছে, এই কার্যক্রম চলার সময় এই ধরনের সভা সমাবেশ তো করার কোনো কথা না, এটা মনে রাখা দরকার। এবং সভা সমাবেশ করতে গেলে আইনেও বলা হয়েছে কোনো জরুরি থাকলে অনুমতি নিয়ে করতে হবে। আর বিশেষ করে এই 7 কলেজের ঘটনা তো 1-2 দিনের না, বহু পুরনো জিনিসটা। সমাধানটা সরকার কেন করছে না সেই প্রশ্ন তো আমারও, এবং বহু কিছু তারা করতে পারছে না। খালি প্রসঙ্গক্রমে একটু বলি, গতকাল আমরা একটা সভায় ছিলাম, যদি ওই যে গণমাধ্যম সংস্কার কমিশনের উপরে একটা আলোচনা দীর্ঘদিন করছি, তা সেইখানে সংস্কার কমিটির প্রধানও ছিলেন। তো এই আলোচনা হলো যে সরকার এইটা, মানে একেবারে উনিও দায়িত্ব নিয়ে বললেন, খুব করেই বললেন যে আসলে তো সরকার চায় না বলে হয় নাই, বাস্তবতা তো এইরকম জায়গায়। তো এইটা খুবই দুঃখজনক আমি বলবো, বিশেষ করে যেভাবে রাস্তা অবরোধ করা হচ্ছে ঢাকা শহরে, কি বলে যে মানুষের জীবন অতিষ্ঠ, এবং এমনি তো যানজট অতিষ্ঠ, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এইবার দেখবেন মানুষ কিন্তু প্রথম কিছুদিন হয়তো কিছু বলে নাই, আমরা সোশ্যাল মিডিয়া বা আমাদের তো পরিচিত জন আছে, প্রচুর প্রোগ্রাম কালকে ক্যান্সেলও করা হয়েছে। এবং আমি দেখলাম যে একজন এখন এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চেনা মানুষ সব যারা, এটা একজন ডাক্তার সাহেব, তিনি এক জায়গা থেকে অপারেশন করে আসছে, কিছু রোগী পান্থ পথে আছে, উনি যেতে পারছেন না, উনি বলছে তাও যেতে দেয় না। হ্যাঁ, মহিলা মানে এইরকমের, মানে যাচ্ছে তাই। তাই এইটা তো কথার কথা যে একটা তরুণদের সম্পর্কেও তো একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে, আমরা তো সেটা চাই না। কিন্তু এই ধরনের ঘটনায় সবসময় যেটা দরকার ছিল, ক্ষিপ্রতার সাথে হাত দিয়ে জিনিসটাকে সমাধান করা। এখন সরকার যদি এখন কথা বলে, তো সংকট তো সরকার তৈরি করেছে একেবারে শুরুতে, একেবারে হড় করে 18 তলায় উঠে গেছে, সব মেনে নিছে, আর এই সময় এগুলো করছে না। তা আমি মনে করি যে এর পুরো দায় সরকারকেই নিতে হবে। তবে আমি অনুরোধ করব আমাদের ছাত্র বন্ধুদের, তাদের সহনশীল আচরণ করাটা খুব জরুরি। কারণ আন্দোলনের কারণ এখন যে সময়, আমি সময়ের জন্য বলছি, জায়গায় কিন্তু অনেক আছে, মানুষকে এইভাবে বিরক্ত করা ঠিক নেই। কারণ তরুণ প্রজন্ম এই 24-এর গণঅভ্যুত্থানের পর এদের মধ্যে অনেকেই এমন এমন বিহেভিয়ার প্যাটার্ন করেছে যা রাজনীতি, সভ্যতা, ভব্যতা কোনো কিছুর সাথে যায় না। তার সাথে এটা আমি মিলাচ্ছি না, কিন্তু তাতে করে হচ্ছে কি যে লক্ষ লক্ষ তরুণ যারা একটা পজিটিভ আকাঙ্ক্ষা নিয়ে করেছে, আমরাও এইটার সাথে ছিলাম, এটা কিন্তু তাদেরকে আশা হতো না, আগামীতে তাদের যে পজিটিভ ভূমিকা সেইটাকেও কিন্তু পিছু হতে দেবে। এটা ভালো খবর। যেটা অভিযোগ বারবার রাজনীতির মাঠে আসছে, জামায়াতের পক্ষ থেকে ভোট চাওয়া হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে, জান্নাতের টিকিট দেবে এমন কথা। আবার বিএনপির পক্ষ থেকে বিএনপিদের কেউ কেউ বলছেন ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আবার তারেক রহমানের নাম নিলে অজু করতে হবে। আবার এটাও তো আপনি জানেন 1996 সালে শেখ হাসিনা যখন আসেন তখন মাথায় নেকাব পরে, হিজাব পরে এসেছিলেন ভোটে এবং জয়ও হয়েছিলেন 96 সালে। তো নির্বাচন আসলে সবাই কেন ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেন, বা ধর্মকে ব্যবসা বলবেন নাকি ধর্ম আশ্রয় নেয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সমালোচক। এই প্রশ্ন তো আমি দিচ্ছি, তার আগে আমি একটু সাপ্লিমেন্ট ওনাকে দিই। আমাকে ছোট করে বলতে হবে, সময় খুবই কম, অনেক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, অনেক প্রশ্নের ছোট করে দিচ্ছি। ছাত্রদের যে আন্দোলন, ঢাকা কলেজে বিশ্ববিদ্যালয় বানাবেন ফর এক্সাম্পল, বাংলাদেশের ট্রেডিশনাল কতগুলা কলেজ আছে যেগুলোর নামের সর্বোচ্চ সুন্দর, ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, ইডেন কলেজ, এইগুলার নাম যারা চেঞ্জ করতে চায়, আমার কাছে মনে হয় না তাদের ম্যাচুরিটি আছে। করবেন কি তারা মনে আমি এর চেয়ে ইজ্জত আর হয় না।
ঢাকা কলেজ, হলি ক্রস কলেজ, এটা ইডেন ঠিকই। কলেজ, এইগুলোর নাম আপনি চেঞ্জ করতে পারেন না, কোনো ওজন বাড়বে না। এইটার নাম চেঞ্জ করা মানে কি জানেন? বিডিআর থেকে বিজিবি হওয়ার মতো হবে। এটা যদি ছাত্ররা না বোঝে হুম, হুম। কিচ্ছু করার নাই, কিংবা পুলিশের নয়া পোশাকের মতো হবে। জি। তো এইগুলো তাদের এক নম্বর। 2 নম্বর আসেন, এই যে দায়টা বলছেন সরকারের, অফকোর্স সমস্ত দায় সরকারকেই নিতে হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্দলীয় কোন লোক কিন্তু আন্দোলন করে না। নির্দলীয় লোক যে দলের সাথে সম্পৃক্ত না এমন ছাত্ররা আন্দোলন করে না, এটা খুব রেয়ার। তো সেক্ষেত্রে দলের একটা ভূমিকা থাকতে পারে, যদি যার যার দলের লোকের যে নির্বাচন সামনে, তোমরা ঘরে চলে যাও। অন্যথায় যদি সরকার নির্বাচন বাতিল করার ষড়যন্ত্র করে থাকে, তাহলে সরকারকে বলতে হবে যে কিরে ভাই, এটা আপনি নামাইছেন, কিন্তু নামাইলে ঘরে উঠান, প্রয়োজনে পিটাই উঠান। রাজনীতিবিদদেরই বলতে হবে, কারণ নাহলে ইংলিশ সরকার পিটাবে না, হুম, হুম। পিটাবে না, কারণ সে ওই ঝামেলায় যাবে না। সে নোবেল প্রাইজ তার শান্তির প্রতীক। সুতরাং এই জবাব আমি এইটুক দিলাম। এইবার আসেন আপনার জামাতের পক্ষ থেকে জান্নাত, যেহেতু সময় কম আমি খুব সিম্পল বলি। জামাত যদি বলে থাকে আমি জানি না যে ভোট দিলে জান্নাত পাবেন, শুধু জামান না, বিএনপিও বলে। আমি আপনার বুঝাচ্ছি, জান্নাত মানে আখেরাত, পরকাল, আনসিন, দেখা যায় না, তাই না? এইটা করেন ওইটা পাবেন। আচ্ছা, উনি যদি জান্নাতের কথা বলে তাহলে এটা আখেরাত। আবার বিএনপির দিক থেকে যদি আসেন, তারা কিন্তু ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড বলছে না? হুম। ফ্যামিলি কার্ড মানে কিন্তু দুনিয়া। তাহলে একজনে দুনিয়া দিচ্ছেন, আর একজন আপনি আখেরাত দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আখেরাতটা আনসিন, ব্ল্যাকমেইলিং করা যদি আপনি ধর্ম দিয়ে বলেন, এটা আমার রাজনীতি। আমি যদি ব্ল্যাকমেইল করে ভোট পাইলাম, কিন্তু আপনিও তো ফ্যামিলি কার্ড দিবেন। আমি আলোচনা করছি ফর গডস সেক, কেউ এটা ভিন্নভাবে নিতে পারে, কিন্তু নেওয়া ঠিক হবে না। আমরা আলোচনা করি ফ্যামিলি কার্ড মানে কি। 8 কোটি, 10 কোটি, 12 কোটি, 15 কোটি লোকের যদি ফ্যামিলি কার্ড দেন, ভাই আপনার সাথে ব্যাগ খালে তো ফান্ডটা কোথায় পাবেন? এই ফান্ডটা কি আমাদের উপরে ট্যাক্স ইম্পোজ করবেন? ওয়েটা কি, দ্য ওয়ে অফ ইউর, মানে এইটার ফান্ড লাগবে তো। সুতরাং আমরা কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলায় আমরা কিন্তু চিন্তিত যে আমাদের উপরে কি অযাচিত কর আসবে কিনা। আর একটা কথা বলি সর্বশেষ, এই যেটা বললেন যে ধর্ম নিয়ে ব্যবসা করে ইলেকশনের সময়, যিনি সবসময় ধর্ম নিয়ে ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার তো ব্লেম আছেই। কিন্তু আপনি যদি ধর্ম ইলেকশনের সময় যাকে আমি নর্মালি দেখি না, তাকে যদি দেখি আপনি রেগুলার টুপি মাথায় দিয়ে ক্যাম্পিং করতেছেন অথবা হিজাব পড়তেছেন, তখন তো বোঝা যায় যে ধর্মটাকে ক্যাশ আপনি করতেছেন। ওরা তো ধর্মের উপরে আছেই। আর যদি আরো গভীরে আসেন, আপনি আপনি প্রত্যেকটা দলের কিন্তু একজন নেতা থাকে, বড় মাপের নেতা। স্বাধীনতার ঘোষক উনি একজন বড় মাপের নেতা, মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে উনি একজন বড় মাপের নেতা। দুইটা দলে কিন্তু দুইটা আইডিওলজি, এই দুইজন ব্যক্তি আজকে পর্যন্ত। তা আরেকজন যদি মনে করেন, আমি বলছি না যে আরেকজন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফটাকে তার আইডিওলজি হিসাবে নেয়, তাহলে আপনি ধর্মীয় ট্যাগ দিচ্ছেন কেন? আমার মডেল যদি রবি ঠাকুর হয়, আমার মডেল যদি আদর্শ যদি নজরুল ইসলাম হয়, তাতে দোষ হয় না। কিন্তু আমার আইডিওলজি যদি হযরত মুহাম্মদ হয়, তাহলে কি আমি ধর্ম করে ফেললাম? 1 নম্বর। 2 নম্বর, এই ধর্ম দিয়ে কিছু করা যায় না, এটা একটা বুলশিট। আমরা বরং মিসগাইড করি। নাহলে 92% মুসলমানের দেশে বহু আগে সবসময় ইসলামী ক্ষমতায় থাকতো। এই দেশের মানুষ এগুলো বোঝে, বরং আমরা ট্যাগ লাগাই যে ও ধর্মের ব্যবসা, কিন্তু আমি নিজে হিজাব পড়তেছি, আমি নিজে তসবি নিতেছি। সো হু ইজ চিটিং দ্য পিপল? আমি আবারও বলছি, 92% মুসলমানের দেশে এই মুসলমান অনেক সচেতন, ওই সমস্ত ধর্ম ব্যবসা কাজ হচ্ছে না। জি। সুতরাং মূলত ধর্ম ব্যবসা করতে চায় যারা রেগুলার করেন না, কিন্তু ইলেকশন সময়ের সামনে আপনি হিজাব পরেন, তসবি জামা টেপেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে কে সেল করে। জি, ধন্যবাদ আপনাকে। রিজনাল প্রিন্স, আপনাকে আমি এই প্রশ্নটা করছি না, যেহেতু আমার কাছে অনেকগুলো প্রশ্ন। Sure. এই নির্বাচনে জাতীয় পার্টি বড় ফ্যাক্টর হয়ে উঠবে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যে একটা বিশাল ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকগুলো আসলে এই ভোটটা কোন দিকে যাবে বলে মনে হয় আপনার? দুইটা প্রশ্ন করছি। শুনুন, আমি এই প্রশ্নের উত্তর যথাযথভাবে 100% না, তবুও দেওয়া যাবে নির্বাচন আরও যখন ঘনিয়ে আসবে, বিশেষ করে প্রচারের শুরু হয় 22 তারিখে শুরু হবে এবং তার কিছুদিন পরে। কিন্তু এখনকার পরিবেশ অনুযায়ী যদি ভোট মোটামুটিও গ্রহণযোগ্য হওয়ার মতো মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, তাতে সহজ করেই যা বুঝি তাতে বলতে পারি। একটা হচ্ছে জাতীয় পার্টির বিশেষ কিছু এলাকা আছে যেখানে যতটুকু খবর আমরা জানি এখনো তাদের সেই ভোট ব্যাংকটা আছে। প্রধানত সেই জায়গায় তাদের একটা পজিটিভ ভূমিকা বা তাদের পজিশন থাকবে। তা তাদের পজিশন ন্যাচারালি অন্যদের পজিশন, মানে সাধারণভাবে যারা মনে করছে যে জাতীয় পার্টি না থাকলে ভোটটা তাদের বাক্সে যেত, সেটা কমে যাবে। সেইটা আপনারা জানেন। কেউ কেউ বিশেষ বলছেন করে আওয়ামী লীগের ভোট জাতীয় জাতীয় পার্টি পার্টি আসছে ইলেকশন পরে। করছে, হ্যাঁ, করছে তো মনোনয়ন তো অলরেডি। দিয়েছে। এটা সাধারণত উত্তরবঙ্গের কিছু এলাকা প্রধানত, এর বাইরে মেজর কিছু আমি দেখি না। এইবার যেটা আওয়ামী লীগের কথা বলছেন, আমরা মাঠে আমাদেরও তো প্রার্থী আছে, যাচ্ছে, আমরাও খবর যেটা রাখি। অ্যাকচুয়ালি আমার একটা জেনারেল ধারণা বলতে পারি। প্রথম কথা হচ্ছে, তাদের যারা হার্ডকোর ভোটার বলতে যারা বোঝে, তারা তো নির্ভর করবে দলের উপরে। আমার ধারণা দল কোনো ডিসিশন দেবে না, বরঞ্চ তারা তো চাইবে এই নির্বাচনটা যাতে না হোক। সুতরাং হয়তো বা বিরাট অংশ যাবে না, এটাই হবে প্রধান বিষয়।
আর আমার ধারণা, এটা আমি ধারণা বলছি কারণ এগুলো মাঠ পরিস্থিতি না হলে বলতে পারবো না, আর একটা ধারণা হচ্ছে অভিজ্ঞতায় যেটা বলে স্থানীয়ভাবে তারা তো এখন বিপদে আছে, সুতরাং এই বিপদ থেকে কে তাকে উদ্ধার করবে এবং আগামীতে এমপি হলে সে আর বিপদে পড়বে না, এইটা বিবেচনা করে সে তার ভোট প্রয়োগ করবে বলেই আমার ধারণা। এক অংশ, আর এক অংশ তো বললাম বিরাট অংশ হয়তো ভোট কেন্দ্রেই যাবে না, সেটাই আমার ধারণা। কেউ মাছ করেছে কিনা বিএনপি? সেটা তো অলরেডি আমি বলছি ওইটা নতুন করে বলার দরকার নেই। আপনি দেখবেন, যেমন একটা উদাহরণ দিই, আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই, চাঁপাইনবাবগঞ্জ আপনি খেয়াল করবেন, চাঁপাইনবাবগঞ্জে আপনি যদি বলেন এইখানে জামাত ইসলাম বিএনপি দুই দলের দিকে তাকান, দুই দলই কিন্তু তাদেরকে বলেছে যে আমাদের সাথে আসো, আমরা সব শেল্টার দেব। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি ওইখানে যারা ওপেন মানে আছে তারা কিন্তু এই দুই দলেই বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে, কোথাও বেশি কোথাও কম, যতটুকু আমরা মিডিয়াতে দেখি। কিন্তু আমি দেখি যোগদানের থেকে হয়তো নিচে যারা আছেন তারা নির্ভর করবে যে কে তাকে শেল্টার দিচ্ছে তার উপরে। ধন্যবাদ। রাজ্জাকি, আমি একটু একটু সংক্ষিপ্ত যোগ করতে চাই। আমি প্রশ্নটা করে ফেলি যাতে সুবিধা হয় আপনার উত্তরটা দেওয়ার সাথে সাথে। আমার সময় খুবই কম, সে কারণে যেহেতু বিশ্বকাপ শুরু হচ্ছে, টি-20 বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপে মোস্তাফিজকে নিয়ে একটু ঝামেলা হয়েছে ভারতের সাথে এবং বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এরকম একটি আইসিসি চিঠি দিয়েছে। আইসিসি চিঠির পক্ষ থেকে 3টা ঝুঁকির কথা বলা হয়েছে। মোস্তাফিজকে বাদ দিতে হবে, মোস্তাফিজকে বাদ না দিলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। একটা হচ্ছে বাংলাদেশের দলের জার্সি পড়লেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সর্বোপরি নির্বাচন যত ঘনিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ খেলতে যাবে না এবং ঘোষণায় অনড় এখনো। যাওয়া না যাওয়া আসলে এইটাকে আপনি কিভাবে দেখছেন, যদি মূল্যায়ন করতে বিশ্লেষণ করতে বলি? ঠিক আছে, আমি একটু বলি তার আগে একটুই। আপনি বলছেন যে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে, এটা একটা প্রশ্ন করছেন। দেখেন মাঠে কিন্তু আপনি যেহেতু জাতীয় পার্টি আছে, 4টা দল আছে, আপনি ধরে নিতে পারেন মোটামুটি বিএনপি, জামাত, এনসিপি, জেপি। এখন এনসিপি জামাত মিলে একটা জোট, তার সাথে আরো কিছু ইসলামী দল আছে, বিএনপির সাথে কিছু দল আছে জোট। এখন আপনি ভেরি সিম্পল, আমরা কিন্তু অতীত রেকর্ড দেখছি, জাপা কিন্তু সর্বোচ্চ 11-12টা সিট পাইছে, তাও দেওয়া হয়েছে, কিন্তু তাদের মাঠে ভোট নষ্ট হয়ে গেছে বহু আগে। ওই যদি ভোটের দিকে যান দেন জাতীয় পার্টি এনসিপির আমি খুব একটা পার্থক্য দেখি না। সুতরাং এখানে আওয়ামী লীগের ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগের বিএনপি পাশাপাশি প্যারালাল কাছাকাছি ভোট। এখন ধরে নিলাম তর্কের ক্ষেত্রে বিএনপির 35% ভোট আছে, আওয়ামী লীগের 35% ভোট আছে, তর্কের ক্ষেত্রে ধরে নিলাম। তাহলে যদি এখন জামাতের যে ভোটটা আছে, জামাতের ভোট 10% আমরা শুনি, বা এখন শুনছি কিছু বাড়ছে, আর ইসলামী দল যদি সব একসাথে, তাহলে জামাতের যদি 12-14 হয়, কথার কথা বলছি 12-13, তাতে যদি আওয়ামী লীগের ভোট সে পায়, সে সরকার গঠন করবে। কারণ আমরা নির্দলীয় ভোটের কথা বলছি না, আমরা এইগুলার কথা বলছি। কারণ জামাত যদি আওয়ামী লীগের 35% জামাতের দিকে যোগ দেয়, তাহলে ন্যাচারালি সে ভোটে সরকার গঠন করবে। আর যদি জামাত আওয়ামী লীগের ভোটটা বিএনপির সাথে যোগ দেয়, তাহলে এটার কয় সোনায় সোহাগা, এর বাইরে আর কিছু নাই। এইবার আসেন, এই যে যত বাংলাদেশের পোশাক পরা থাকলেও আপনার যদি নিরাপত্তার অভাব থাকে, মোস্তাফিজ সাহেবের নিলেও যদি নিরাপত্তার অভাব থাকে, এত ইনসিকিউরিটির মধ্যে যদি আপনি আমার সিম্পল এক লাইনে বলেন, তাহলে আমার তো মনে হয় না যাওয়াই উচিত। এখানে আপনার বাড়তি কি বলবেন যে এই সিকিউরিটি, যে সিকিউরিটির প্রশ্ন আসছে, আমার তো মনে হয় না এর বাইরে আমরা কোনো বাড়তি সিকিউরিটি দিতে পারবো। কারণ আমাদের দেশের একটা তারেক রহমান সাহেবের সিকিউরিটি আমরা দিতে পারতেছি না পুলিশ দিয়ে, ফাইনালি আর্মি দিয়ে সিকিউরিটি দিতে হইতেছে। তো সেক্ষেত্রে মোস্তাফিজের সিকিউরিটি, ইভেন বাংলাদেশের পোশাকের সিকিউরিটি আমরা কিভাবে দিব? এটা সিম্পল জবাব, এটা এড়ায় যাওয়াই উত্তম। এক্ষেত্রে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ভাবমূর্তি নষ্ট, আপনি জীবনের ঝুঁকি নিতে পারেন না। আপনি ট্রাম্পের ঝুঁকি আছে, পুতিনের ঝুঁকি আছে, কিন্তু আমাদের বহু বাংলাদেশের পলিটিশিয়ান বাইরে থাকে ঝুঁকির ভয়ে, আবার কিন্তু পালায় যায় ঝুঁকির ভয়ে। কাজে এটা আপনি কি বলবেন? এগুলা নিয়ে কোনো আপনি ভাবমূর্তি কি হবে? বাংলাদেশের ভাবমূর্তি কি আছে? ফুল টাইম যেখানে মিথ্যা কথা বলি আমরা, আর নীতি নাই, আদর্শ নাই, আমরা কিভাবে নির্বাচনে যাচ্ছি, কোনো আগামাথা নাই, কোনো আইন নাই, কিছু নাই, কোনো বিধান নাই, আপনি আবার ভাবমূর্তি চিন্তা করেন। আপনি নিয়মে থাকেন আগে।